বাংলাদেশে যদি ভোট হয় তাহলে ভোটের আগে অবশ্যই সেনা প্রধানের একটা বড় দায়িত্ব বর্তায়। সেনাপ্রধান কি করবেন, তিনি কি কি ভাবে পদক্ষেপ নেবেন, কি কি ভাবে তিনি দেশকে সুরক্ষা দেবেন, এই সমস্ত কিছু দেখে রাখা ভীষণই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, একদম এই প্রশ্নটাই আপনার কাছে থাকবে যে ওয়াকারের ভূমিকাটা কি, ওয়াকার কি কি ভাবে তার প্ল্যান রেডি করছে? জেনারেল ওয়াকার উনি সেনাপ্রধান হিসেবে অন্যান্য সেনাপ্রধানরা যা করছে তার চাইতে উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অনেক উনি বেশ রিজনেবল, এটা বোঝা গেছে। 5 তারিখে উনি যখন ক্ষমতার পালা বদলের পরে উনি সবাইকে না কিছু লোকের ডেকে উনি যে কাজগুলো করলেন, যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু একজন জেনারেলের কথা না, এগুলো একজন সাধারণ মানুষের কথা, একজন পাবলিক লিডারের কথা, যে উনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, একটা নির্বাচন করার জন্য এই সরকারকে উনি সর্বত সহযোগিতা করবেন, এ কথা কিন্তু উনি সবসময় বলে যাচ্ছেন। তবে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, যে স্বাধীনতার উপরে আঘাত, জাতীয় সঙ্গীতের উপর আঘাত, জাতীয় পতাকা, তারপরে শহীদ মিনার থেকে কতগুলো একেবারে আমাদের অস্তিত্বের উপর যখন আঘাত আসছে, সেই সময় আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনী কিন্তু তার আরোপিত ঐতিহাসিক দায়িত্বটি পালন করে। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেওয়ার প্রতিজ্ঞা করে যারা এই চাকরিতে এসছে, তারা কিন্তু সেই ভূমিকা রাখেন। বাংলাদেশ বিরোধী যেসব অপতৎপরতা এখানে আমরা দেখলাম, বিশ্ববাসী দেখলো, সেই হিসেবে যে ব্যবস্থা নেওয়া দরকার, যেভাবে রিয়েক্ট করা দরকার, সেইভাবে সেনাপ্রধান রিয়েক্ট করেনি। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চেয়েছে, তারপরে আরো কত কি। তো তারপরে সেনাপ্রধানের যে ধৈর্য লক্ষ্য করছি, এটা রক্ত মাংসের মানুষের ভিতরে এত ধৈর্য থাকে আমার এই প্রথম দেখলাম, এবং বিশেষ করে একজন সেনাপ্রধান। তো যাই হোক, তাকে ধন্যবাদ দেওয়াই দরকার। তো উনি কি করবেন সেটা আসলে উনি জানেন, ওনার ভিতরে কি চায়। উনি কি একেবারে সবকিছু পচিয়ে সবকিছু শেষ করে দিয়ে মানুষ যখন আর কোনো পথ থাকবে না, তখনই কেবল বলবে যে আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই কারো কিছু, তখন ঠিক আছে দায়িত্ব নিলাম, এরকম একটা সময় হতেও পারে, নাও হতে পারে। উনি এ পর্যন্ত যা কিছু বলছেন সেগুলি একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে। তো নির্বাচন হলে তো একটা গণতান্ত্রিক সরকার আসবে, গণতন্ত্র প্রিভেল করবে। তো আসলে উনি কি করবেন, এই কি করবেন কথাটার উত্তর কিন্তু শুধু উনিই জানেন। আমরা অনুমান করে অনেক কিছু ব্যাখ্যা করতে পারি যে এটা হতে পারে, ওইটা হতে পারে, এটা হলে ওইটা হবে, এরকম আমরা কিছু ব্যাখ্যা করতে পারি, কিন্তু আসলে যে কাজটা উনি করবে সেটা একমাত্র উনিই জানেন। বেশ, সম্প্রতি এনসিপির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছেন। এই যে সেনাপ্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, এই কথা তিনি বলতে পারেন না, এটা সেনার এখতিয়ারের মধ্যে পড়ে না। বাংলাদেশের সেনার এখতিয়ার সম্পর্কে জানতে চাইবো, বা এই যে দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, এটা কি সঠিক দাবি? এটা একটা আহম্মকের মতো কথা বলছে। ওরা পিছনে না তাকাই কথা বলে, ওদেরকে ক্ষমতায় কে বসেছে? সেনাপ্রধান এগিয়ে না আসলে, রাষ্ট্রপতি তো উনি সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু উনি তো ডাকেন নেই কাউকে, ডেকেছেন সেনাপ্রধান। এদেরকে ডেকে এদেরকে ক্ষমতায় দিচ্ছে। সেনাপ্রধান না ডাকলে ওরা কি করতেন? ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়াইতে হতো, যুদ্ধ করতে হতো, গণযুদ্ধ করতে হতো। এইসব অর্বাচীনদের কথা নিয়ে আলোচনা করার মতো সময় আসলে এটা নাই। তারপরেও তারা কিছু বলছে, ঠিক আছে, কথার প্রয়োজনে, একটু কথার খাতিরে, আনুষ্ঠানিকতার খাতিরে বলতে হয় যে এগুলো অর্বাচীন, এগুলো যারা কমন সেন্সের অভাব, যে তাকে যে প্রতিষ্ঠা করলো, রাস্তার টোকাইদেরকে যারা যে প্রতিষ্ঠা করলো, তাকে যদি বলে যে তার কোনো অধিকার কার ছিল? দেশে অ্যাবনর্মাল সিচুয়েশন আসলে তখন কি করে? সেনাবাহিনী এগিয়ে আসে। দেশ আক্রান্ত হলে সেনাবাহিনী এগিয়ে আসে। তার উপরে অর্পিত দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব তাকে পালন করতে হয়, সে তাই করছে। 5 তারিখে যে অবস্থা ঘটে গেল, সে অবস্থার ভিতরে কি ওইভাবে ওই ইয়াদের ভিতরে মবের কাছে ছেড়ে দেওয়া যায়, যারা
গণভবনটা লুট করে তারপরে যে যে তাদের চরিত্রের যে চরম পরাকাষ্ঠা দেখাইলো, যে তারা কি এই লুটেরা, এই সন্ত্রাসীরা যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সুন্দর সরকারকে উৎখাত করে তারা কি করলো, তাদের চেহারা আমরা কি দেখলাম গণভবন লুট করার সময়? তাদের তো লুটেরা ছাড়া আর কিছু দেখলাম। তারপরে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন দিতে গিয়ে তারা কি করলো? তারা চুরি করলো, জুতা চুরি করলো। জুতাও কোত্থেকে? যেটা ইসরায়েলের কোম্পানি না, বিদেশি কোম্পানি, আমরা জানি অস্ট্রেলিয়ার কোম্পানি। তো তাদের গিয়ে ভাঙচুর করলো, কিন্তু তারপরে জুতা চুরি করে নিয়ে এসলো, যা পাইলো। এদের এই চোর বদমাশ, এদের কথা যারা মক ট্রায়াল করে, যারা শিক্ষকদেরকে, তার বাপ চাচারাও করছে ৭১ সালে, শিক্ষকদের ধরে এনে পাকিস্তানি আর্মির কাছে দিয়েছে, হত্যা করছে। এরাও সেই একই কাজ করে, শিক্ষকদের অবমাননা করে, শিক্ষকদের হত্যা করে, সেই শিক্ষকদের চেয়ারে গিয়ে বসে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদের সম্পর্কে আসলে কথা বলে একদম রুচির বাইরে। তারপরও এখন কি করা যাবে? যে ওরা তো নিজের দিকে তাকিয়ে কথা বলে না। ওরা কারা, সমাজে ওরা কি? আপনি যদি এই যে রেগুলার যদি নির্বাচন হয়, আর সুষ্ঠু নির্বাচন হলে একটা সুষ্ঠু রাজনীতির ধারা চালু হলে এগুলো তো বন্যায় ভেসে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এরা একটা লোক হয়ে একটা সিট কোথাও থেকে দাঁড়াইতে পারবে না, যার জন্য ওরা ইউনূস সাহেবের সাথে জোট বেঁধে ওরা নির্বাচন চায় না। কিন্তু ইউনূস বলছে যে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, ফ্রি ফেয়ার ইলেকশন চাই। বাংলাদেশের মাটিতে কি ফ্রি ফেয়ার ইলেকশনটা পসিবল? আর আপনি কি মনে করেন যে ইউনূস কি সেটা আদৌ চায়, নাকি এটা শুধুমাত্র কথার কথা? না, ইউনূস তো কোনো অবস্থাতে ইলেকশন চায় না। আর একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, জঙ্গি, জামাত, জিহাদি ছাড়া তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চায়। কিন্তু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হলে যে এই মক ট্রায়াল বন্ধ করতে হবে, এই দস্যুদেরকে কাট করতে হবে, দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তা না হইলে ফ্রি ইলেকশন আপনি দিতে পারেন, ফ্রি ইলেকশন দিলে কি হবে? ওই ধরুন রিয়েল অর্থে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। তো সেই দিক দিয়ে একটু সময় লাগবে, কারণ এই বিশৃঙ্খলা যারা তৈরি করছে, যারা আইন শৃঙ্খলা নষ্ট করে দিয়েছে, মানুষের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি করছে, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এই সময় লাগবে। আমার বিশ্বাস ৩ মাসের ভিতরে সেনাবাহিনী যদি চায় করতে পারে, ৩ মাসের পরে একটা ইলেকশন, একটা ভালো মানে যারা কোনো উদ্দেশ্য না, রিয়েল অর্থে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারে এমন একটা টিম তৈরি করে দিয়ে তাদের নেতৃত্বে ইউনূসকে সরিয়ে, ইউনূসের দ্বারা নির্বাচন হবে না, সে